পদ্মা সেতুর মূল সড়কে পিচ ঢালাই শুরু, 2 লেয়ারে 100 মিলিমিটার পুরুত্বে কার্পেটিং হচ্ছে বিশ্বমানের। জুনের মধ্যে হবে জাল চলাচল উপযোগী। বগুড়ায় বকশিশ কম দেয়ায় অক্সিজেন মাস্ক খুলে নিল ওয়ার্ড বয়। রোগীর মৃত্যু, অভিযুক্ত হাসপাতালের কর্মী নয়, দাবি কর্তৃপক্ষের। তদন্ত কমিটি গঠন। ভারতে ডিজেল পাচার ঠেকাতে বেনাপোলে ট্রাকের তেল মেপে হিসেব রাখছে বিজিবি। ধর্মঘটে 3,500 কন্টেইনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ছেড়েছে 7টি জাহাজ। এবং হাইড্রোজেন ফুয়েল দিয়ে জ্বালানি উৎপাদনের স্বপ্ন বাস্তবায়নের পথে বাংলাদেশ। চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে চলল গাড়ি, শিগগিরই বাণিজ্যিক উৎপাদন। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জুবাইর ফয়সাল। পদ্মা সেতুর মূল সড়কে শুরু হয়েছে পিচ ঢালাই। 2 লেয়ারে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হচ্ছে বিশ্বমানের। 60 মিলিমিটার পুরুত্বের প্রথম লেয়ারটি দেওয়া হয় সেতুর 40 নম্বর খুঁটির কাছ থেকে। জুনের আগেই কাজ শেষ করার আশা সেতু কর্তৃপক্ষের। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতুর মূল সড়কে বুধবার শুরু হয়েছে কার্পেটিং। 4 লেনের সেতুর মাঝে ডিভাইডারের পশ্চিম পাশের 2 লেনে চলছে এই পিচ ঢালাই। ধূসর, হলুদ, সাদা ও কমলা রঙের ওয়াটারপ্রুফ লেয়ারের উপর প্রথম লেয়ারে 60 মিলিমিটার পুরো করে কার্পেটিং করা হচ্ছে। পরবর্তীতে দ্বিতীয় লেয়ারে আরও 40 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হবে। 2 লেয়ারে 100 মিলিমিটার পুরুত্বের এই কার্পেটিং বিশ্বমানের। 100 বছরের আয়ুষ্কাল ঠিক রেখে আগামী জুনের মধ্যে যানবাহন চলাচল উপযোগী করতে চলছে কাজ বলে জানান প্রকল্প পরিচালক। আমাদের অ্যাসফল্টের নিচে এটা থাকবে কংক্রিটের উপরে, অ্যাসফল্ট দিয়ে অবশ্য পানি ঢুকে। এই পানিটা ইন দ্য লং রান 170-80 বছর পরে এই পানিটা যাইয়া অনেক সময় আমাদের লোহার মধ্যে মরিচা ধরে এটার লাইফটা কমায় দিতে পারে। ওই প্রিকশন হিসাবে এটাকে আপনার করা হয়েছে যে ওয়াটারপ্রুফ মেমব্রেন দেওয়া হবে। ইউরোপের অনেক দেশে এটা দেওয়া হয়। যেহেতু স্ট্রাকচারটাকে আমরা ডিজাইন করছি 100 বছরের জন্য, ওই জন্য এটা দরকার হচ্ছে। এই সেতু ঘিরে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশব্যাপী নতুন আশা উকি দিচ্ছে। আমরা যে কত খুশি এটা বলে বোঝাতে পারবো না। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পদ্মা সেতু পুরো কমপ্লিট হওয়ার পর্যায়ে এখন আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে। পড়ায় কাজ শেষ হয়ে গেছে, 2022 সালে পদ্মা সেতু চলবো, এটা আমাদের অনেক গর্ব। পিচ ঢালা শেষ হয়ে গেলে মনে করো আমরা গাড়ি নিয়ে অনেক দূরে যাইতে পারবো। আমরা আরও খুশি এই পদ্মা সেতু চালু বলে। আমরা হয়তো কাজে সর্বদিকে লাভবান। আমরা আমাদের অনেক উপকার হয়েছে, যেমন আমাদের ঢাকা যাইতে তো অসুবিধা, ব্রিজ হয়েছে, এখন গাড়িতে মাল সামান আইবো, দক্ষিণবঙ্গের অনেক উন্নত হইব। প্যারাপেট ওয়াল স্থাপন ও ডিভাইডার নির্মাণ শেষ পর্যায়ে। এখন এক্সপানশন জয়েন্টের কাজও চলছে পুরোদমে। মূল সেতুর অগ্রগতি হয়েছে 95% বেশি। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি প্রায় 89%। শরীয়তপুরের জাজিরা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মাদারীপুরের কালকিনির সিডিখানে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত 20 জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হওয়ায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করছেন 2 চেয়ারম্যান প্রার্থী। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। স্থানীয়রা জানান, বুধবার ভোরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ প্রার্থী চান মিয়া শিকদার ও স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই সময় শতাধিক ককটেল ও হাতবোমা বিস্ফোরণ হয়। আহত অন্তত 20 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে-বাংলা মেডিকেলে পাঠানো হয়। আমরা অনেক আতঙ্কে আছি, আমরা নদীর ওই পারে যাইতে পারি না, গেলে আমাকে হামলা দিয়ে নদীর এপার লয়ে দাওয়া। সুস্থ ভাবে জানি ভোটটা দিতে পারি, এই দাবি আমগো। আমরা ভালোবাসি না, আর যে গ্যাঞ্জাম করছে তার আমরা বিচার চাই। সবার শরীরে বোম ব্লাস্টে, শরীরে কারো একজনের যে অবস্থা খারাপ ছিল তার পুরো ফেস ডিসফিগারমেন্ট হয়ে গেছিল, মুখের চামড়া পুরো উঠে গেছিল। এই ঘটনায় একে অপরকে দুষছেন 2 চেয়ারম্যান প্রার্থী। এমন অতর্কিতভাবে এই ঘটনা ঘটলো, যেটা আমাদের প্রতিপক্ষ মিলন পেদার সমর্থকরা গোটাইছে। চার মেয়ার লোক নৌকার গোলাপ ভাই চার মেয়ারে নৌকা দিছে,
সেই ঘটনা ঘটাইছে। সমস্ত লোকজন আমার বাড়িতে হামলা দিছিল। সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত থাকুক আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে কিন্তু আমাদের পুলিশ ৬-৭ জনকে অলরেডি ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং আমরা আইনি যে ব্যবস্থাটা আছে সেটা আমরা গ্রহণ করছি। বৃহস্পতিবার কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সময় সংবাদ, মাদারীপুর। ঘরে ঘরে পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো যাবে না এমন মন্তব্য করে প্রার্থীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ইউপি নির্বাচনে সহিংসতা হলে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে এ হুঁশিয়ারি দেন সিইসি। যে কোনো অস্থিতিকর পরিস্থিতি যদি হয় তারা কঠোর হাতে সেটা দমন করবে, সেটা নির্দেশনা আছে। এই ঘটনাগুলো ঘটে তখন তো আর আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের সামনে হয় না। আর রাত ৩টার সময় কোন মহল্লায় কারা কি যাবে সেটা নির্বাচন কমিশনের লোক অথবা আইন শৃঙ্খলা বাহিনীর লোক ছাড়া তো তখন তা সেভাবে থাকে না। আর একটা কথা হলো, এই জাতীয় ঘটনা ঠিক এভাবে পাহারা দিয়ে ঠেকানো যায় না। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মাস্ক খুলে নেওয়া ওয়ার্ড বয় হাসপাতালের স্থায়ী কর্মচারী নয় বলে দাবি কর্তৃপক্ষের। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। এদিকে দোষীকে ধরতে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে ওয়ার্ড বয়কে 50 টাকা বকশিশ কম দেয় রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেয় মৃত্যুর ঘটনা জানাজানি হলে হাসপাতালে ভিড় করেন পরিবারের সদস্যরা, চান ঘটনার সুষ্ঠু বিচার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অভিযুক্ত ওয়ার্ড বয় আসাদুজ্জামান ধলু স্থায়ী কর্মী নয়, দৈনিক মজুরির ভিত্তিতে তাকে নিয়োগ দেয়া হয়। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়া হয়। আমরা এটা সুষ্ঠু একটা তদন্তের জন্য একটি 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠেছি। 5 কর্মদিবসের মধ্যে আমাদের একটি তদন্ত রিপোর্ট দাখিল করবেন। সে অ্যাকচুয়ালি আমাদের সরকারি হাসপাতালে কোনো সরকারি কর্মচারী বা নিয়মিত কর্মচারী নয়। এদিকে আসাদুজ্জামানকে ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ গেছিল, ঘটনার সত্যতা পাওয়া গেছে, তদন্ত চলতেছে। নিহতের স্বজনরা জানান মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত বিকাশ চন্দ্রকে জিয়াউর রহমান মেডিকেলের হাসপাতালে নেওয়া হলে অভিযুক্ত ওয়ার্ড বয় ট্রলি নিয়ে রোগীকে জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় বকশিশ হিসেবে 200 টাকার বদলে 150 টাকা দেয়া হলে ওয়ার্ড বয় রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেন। এরপর পরই রোগীর শ্বাসকষ্ট শুরু হয় এবং মৃত্যু ঘটে। এই 50 টাকার বিনিময়ে যদি একটা জীবন যায়, এটা তো কেউ আর মানবে না। 200 টাকা ছিল না কাছে, 150 টাকা দিছে, 50 টাকা দিতে পারেনি, এর জন্য অক্সিজেন টান দিছে, তখনই সে মারা গেছে। বুকের ধন হারাইছে, দিছে রে কি আর কি দিয়ে কি করবো আমরা। নিহত বিকাশের বাড়ি গাইবান্ধার শাহঘাটা উপজেলার শিয়ালকুন্ডি গ্রামে। সময় সংবাদ, বগুড়া। ভারতে তেল পাচারের খবরে নড়ে চড়ে বসেছে বিজিবি। বেনাপোল পেট্রাপোলে আমদানি ও রপ্তানি করা পণ্যের ট্রাকগুলোতে চালানো হচ্ছে তল্লাশি। হিসেব রাখা হচ্ছে তেলের পরিমাণের। বেনাপোল থেকে আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশের চেয়ে ভারতে দাম বেড়েছে ডিজেলের। এ অবস্থায় ভারতীয় ট্রাকে ডিজেল পাচার হবার খবর গণমাধ্যমে প্রকাশের পর বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। শূন্যরেখায় স্কেল দিয়ে ট্রাকের তেল পরিমাপ করে প্লেট নম্বর ও তেলের পরিমাণ খাতায় লেখা হচ্ছে। পাশাপাশি তেল খরচেরও হিসেব নেওয়া হচ্ছে। বাংলাদেশ বিজিবি আমার গাড়ির ট্যাঙ্কি খুলে তেল চেক করে বললো যাওয়ার সময় চেক হবে ওই রেটে, আগে এটা চেক হতো না, ইদানিং চেক করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন কেউ যাতে জ্বালানি সম্পদ পাচার করতে না পারে সেজন্য তৎপর তারা। মেজারমেন্ট করে দেখি যে সে কতটুকু তেল নিয়ে বাংলাদেশে ঢুকলো এবং ফেরত যাওয়ার সময় সে কতটুকু তেল নিয়ে বাংলাদেশ থেকে ফেরত যাচ্ছে। কেউ যদি অর্ধেক ট্যাঙ্কি নিয়ে সে ফুল ট্যাঙ্কি নিয়ে যায় তাহলে হয়তো বোঝা যাবে সে বাংলাদেশ থেকে তেল কিনেছে। আমসার এবং বিজিবি সবাইকে আমি আবার বলে দিচ্ছি যেন কোনো রকম কোনো তেল পাচার কোনোভাবে যেন না ঘটে। তেল পাচার রোধে বিজিবির এমন পদক্ষেপ বড় ভূমিকা রাখবে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। ভারতের তেলের দাম বেশি, বাংলাদেশের তেলের দাম কম, পাচার হওয়ার সম্ভাবনা আগে থেকে বিজিবি সতর্ক ব্যবস্থা নিয়েছে। তেলগুলো যদি নজরদারিতে রাখে তাহলে তেল পাচার রোধে আমাদের জন্য আরো ভালো হবে। তেল যাতে পাচার না হয় আগের থেকে যে বিজিবিরা তৎপর সৃষ্টি করেছে তার জন্য আমরা ব্যবসায়ীর তরফ থেকে বিজিবিকে সাধুবাদ জানাই। ভারতে বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম 92 রুপি আর বাংলাদেশে 80 টাকা 25 পয়সায় বিক্রি হচ্ছে। সময় সংবাদ, বেনাপোল। জ্বালানি তেলের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হলে তা সমন্বয়ের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতেই কেরোসিন ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে এখনও ভর্তুকি দিতে হচ্ছে। দুপুরে অর্থনৈতিক বিষয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর একথা জানান তিনি।
এখনকার কস্ট কত আর তারা কত পেমেন্ট করছেন, সে আর বাকিটা গভর্নমেন্টকে বিয়ার করতে হচ্ছে। বাকিটা গভর্নমেন্টকে অনেকটা বিয়ার করতে হয়। শেয়ারিং এর সময় গভর্নমেন্ট যতটা পারে গভর্নমেন্ট নিজে বিয়ার করে, যেটা না হলে না পারা যাচ্ছে না তখন সেটাই আমরা কনজিউমারদের উপরে দিয়ে দেই। Abruptly, without any basis, they have increased the prices. If they do so, in that case, definitely it is subject to reconsideration. 4 দিনের পরিবহন ধর্মঘটে পণ্য বোঝাই ৩,৫০০ কন্টেইনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ছেড়ে যেতে বাধ্য হয়েছে 7টি জাহাজ। এতে অন্তত 500 কোটি টাকা মূল্যের তৈরি পোশাক পাঠানো যায়নি বিদেশি ক্রেতার কাছে। জাহাজ খালি অবস্থায় চলে যাওয়ায় 50 লাখ মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশীয় এজেন্টরা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পরিবহন ধর্মঘটের কারণে জাহাজের হুক পয়েন্টে পৌঁছাতে না পারায় 7 নভেম্বর 3টি জাহাজ 1900 টিউএস এবং 8 নভেম্বর আরও 3টি জাহাজ 1500 টিউএস রপ্তানি পণ্যবাহী কন্টেনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। এর সিংহভাগে ছিল বিদেশি ক্রেতাদের অর্ডারের তৈরি পোশাক, যার আন্তর্জাতিক বাজার মূল্য 500 কোটি টাকার বেশি। এই অবস্থায় আর্থিক ক্ষতির পাশাপাশি চলতি নভেম্বর মাসে 4 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। বড় ক্ষতিটা হচ্ছে বায়ার ইনসিকিউরিটি ফিল করবে। কোনো কারণ ছাড়া, কোনো ঘোষণা ছাড়া এভাবে যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে, আমরা ব্যবসা হাতছাড়া হয়ে যেতে পারে। শুধুই যে পণ্যবাহী কন্টেনার ফেলে রেখে জাহাজ বন্দর ত্যাগ করেছে তা নয়, এই সময় বিদেশ থেকে কাঁচামাল নিয়ে আসা প্রায় 12,000 কন্টেনার কারখানায় পৌঁছাতে পারেনি। আর ধর্মঘট প্রত্যাহার হলো প্রয়োজনীয় ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি পাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাতে এসব যানবাহনের ভাড়াও বেড়ে গেছে কয়েক গুণ। অ্যাভেলেবিলিটি নেই, মানে ডিমান্ড বেশি, সাপ্লাই ওরকম নেই। এটার সুদূর প্রসারী এফেক্ট হলো যে আমাদের আগামী 10 থেকে 15 দিন এটার মাসুল যারা আমদানিকারক, যারা রপ্তানিকারক সবাইকে দিতে হবে। কন্টেনার ফেলে জাহাজগুলো বন্দর ছেড়ে যাওয়ায় দেশীয় এজেন্টরা ক্ষতির মুখে পড়েছে 50 লাখ মার্কিন ডলারের বেশি, আর প্রায় 5000 কন্টেনার শিপমেন্ট বিলম্বিত হয়েছে। জাহাজ ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে এবং সে যদি কন্টেনার না নিয়ে যায় তাকে তো এটা ক্ষতিগ্রস্ত, তাকে তো ক্ষতিপূরণ দিতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে করি যে এই পরিবহন ধর্মঘটটা হঠাৎ করে যেন এই ধরনের পরিবহন ধর্মঘট না করে সরকারের সাথে আলোচনা করে এটার সমাধান করা উচিত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ধর্মঘট পালন করে ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চালক, শ্রমিক ও মালিকেরা। এতে দেশের বন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হাইড্রোজেন ফুয়েল উৎপাদনের মধ্য দিয়ে জ্বালানি উৎপাদনের স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে চট্টগ্রামে বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণাগারে উৎপাদিত হাইড্রোজেন ফুয়েল দিয়ে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে গাড়ি। বুধবার পুরো প্রকল্পটির পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। হাইড্রোজেন চালিত টয়োটা মিরাই গাড়ির মধ্য দিয়ে বিশ্বের 25তম দেশ হিসেবে হাইড্রোফ্রুয়েল প্রযুক্তি ব্যবহার শুরু করল বাংলাদেশ। আর এই ফুয়েল উৎপাদন করা হচ্ছে বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণাগারের নিজস্ব ল্যাবে। আগামীতে এই উৎপাদন পুরোদমে শুরু হলে দেশে জ্বালানি আমদানি নির্ভরতা যেমন কমে আসবে, তেমনি বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশের জ্বালানি খাতে। বুধবার প্রকল্পটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা। এই সময় সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। হাইড্রোজেনকে যদি আমরা ফুয়েল হিসাবে ইউজ করি, হাইড্রোজেন যেমন পাওয়ার প্ল্যান্ট চলতে পারে হাইড্রোজেন দিয়ে, আবার হাইড্রোজেন দিয়ে গাড়ি চলতে পারে, তাহলে এমন একটা ফুয়েল এবং এটা কোনো পলিউশন নাই। হাইড্রোজেন ভবিষ্যতের ফুয়েল হিসাবে প্রচুর গবেষণা হচ্ছে। তা আমরা খুশি হয়েছি যে PCSIR অন্তত একটা প্রজেক্ট করেছে। আগামী বছরের মধ্যে হাইড্রোজেন ফুয়েল বাণিজ্যিক উৎপাদনে যাওয়া সম্ভব হবে বলে জানান BCSIR এর নীতি নির্ধারকরা। গাড়ি প্লাস অন্য স্টেশনারি অ্যাপ্লিকেশনের জন্য আমরা প্রস্তুতি অলরেডি আমরা করেছি। এখন হচ্ছে যে ওই যে প্রথমে বললাম যে ইন্ডাস্ট্রি যদি এটাকে বড় আকারে করার জন্য এগিয়ে আসে, আমরা তাদেরকে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দিতে পারবো। আপ টু দ্য মার্ক আমাদের এফিসিয়েন্সি বাড়াতে পারি এবং আমরা যদি দেখি ইকোনমিক্যালি ভায়াবল হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বাণিজ্যিক উৎপাদনে যাব। 2018 সালে বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণাগার হাইড্রোজেন ফুয়েল উৎপাদন ও গবেষণায় এই প্রকল্পের কাজ শুরু করে চট্টগ্রামে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
বিকেলে চট্টগ্রামে নগর বিএনপির দলীয় কার্যালয়ে নাসিমন ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে 41টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা যোগ দেন এই কর্মসূচিতে। জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বাড়ানোয় সরকারের কঠোর সমালোচনা করেন তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ সহ দেশ পরিচালনায় ব্যর্থ দাবি করে সরকারের পদত্যাগ চেয়ে সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করে মহানগর বিএনপি। রাজশাহী নগরের মালোপাড়ায় পুলিশি বেষ্টনীর মধ্যে বিক্ষোভ করে নগর বিএনপি। জনকল্যাণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানান বিএনপির নেতাকর্মীরা। এছাড়া খুলনা সহ দেশের সব মহানগরীতে একই কর্মসূচি পালন করে সংগঠনটি। ময়মনসিংহের ত্রিশাল বাড়িপাড়া সড়কের বীররামপুরের ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকাল 8:30টায় এই ঘটনা ঘটে। ঘটনার পরই ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে পালিয়ে গেছেন চালক। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক মেয়েকে হারিয়ে দিশেহারা ঝর্ণা বেগম। ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত মিনা আক্তার বুধবার সকালে ঢাকা থেকে নিজ বাড়ি বালিপাড়ায় ফিরছিলেন। ময়মনসিংহের ত্রিশালে বাস থেকে নেমে সিএনজি অটোরিকশায় করে বালিপাড়া আসার পথে বীররামপুরে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালকসহ 2 জন। পরে গুরুতর আহত অবস্থায় সিএনজির বাকি 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিনা সহ আরও 3 জন। ময়মনসিংহ হসপিটালে আনার পরে রাস্তায় মারা যায় আমার নানা। বড় হুজুরে ফোন দেখে কইতেছে তোমার চাচা মারা গেছে, চালায় যাও। মহসিন তোমার চাচা বলে। এই ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও পলাতক রয়েছে ট্রাক চালক। মোট 5 জন মারা যায়। তো এই সংক্রান্তে আমাদের ডাম্প ট্রাকটা আটক আছে আর মামলা প্রক্রিয়াধীন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গত 1 মাসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 14 জন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। রিকশা ইজি বাইকের দখলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রায় সব সড়ক, সেই সাথে নগরীর ভেতর 3টি টার্মিনাল থেকে কয়েকশো বাস চলাচল করায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়। যানজটে অতিষ্ঠ নগরবাসীর দাবি বাস টার্মিনাল সরিয়ে নেয়ার। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের আরও একটি রিপোর্ট। ঘনবসতিপূর্ণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাস্তার প্রতিদিনের চিত্র। সরু রাস্তার পুরোটাই দখল করে সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করে 12,000 লাইসেন্সপ্রাপ্ত 3 চাকার যান। পাশাপাশি অবৈধভাবে চলছে এর দ্বিগুণ। গত 2 মাসে অবৈধ রিকশা অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়ে 28 লাখ টাকা জরিমানা আদায় করেছে সিটি কর্পোরেশন। তবুও থেমে নেই এই 3 চাকার যানের দৌরাত্ম্য। একই রাস্তাতে বাস চলতেছে, অটোরিকশা, রিকশা সব যাচ্ছে, কিন্তু এগুলো দেখার মতো লোক নাই। আগে 10 মিনিটে যে কাজটা করতে পারতাম, ইদানিং 1 ঘন্টা থেকে আধা ঘন্টা পর্যন্ত এই কাজটা করতে হইতেছে। রিকশা চলাচল সীমিত করার পাশাপাশি সিটি কর্পোরেশন এলাকা থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার দাবি সাধারণ মানুষের। টার্মিনালগুলো দূরে কোথাও সাইডে একটা স্থানান্তর হইতো, তাহলে হয়তো কিছুটা হইলে লাগু হইতো আর কি। অটো রিকশার কারণে যেমন হয়, বাস স্ট্যান্ডের কারণেও যানজট হয়। অটো রিকশার কারণে আমরা গাড়ি চালাতে পারি না। বাস টার্মিনাল স্থানান্তরে মোটর মালিক সমিতি ও নগর কর্তৃপক্ষ সদিচ্ছা প্রকাশ করলেও বাস্তবায়নে নেই সমন্বিত কোনো পদক্ষেপ। শহরের ভিতরে যে বাস স্ট্যান্ডটা আছে, এটা মূলত একটা লোকাল বাস স্ট্যান্ড। সিটি কর্পোরেশনের মেয়রকে বলছি যে উনি যদি আমাদেরকে জায়গা দিতে পারেন আমরা চলে যাব। রাস্তাগুলো প্রশস্তকরণ এবং আমাদের বাস টার্মিনাল স্থানান্তর এবং একটি ট্রাক টার্মিনাল নির্মাণ, এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা প্রকল্প পাঠিয়েছি, সেটি মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে। এই যানজট নিরসনে আগামী 2 বছরের মধ্যে সিটি কর্পোরেশন এলাকা থেকে সব ধরনের বাস টার্মিনাল স্থানান্তর করা হবে, আর এর মাধ্যমেই মিলবে সুফল। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। যশোরের গোপালপুরে ডোবা থেকে এক ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় ইজি বাইক ছিনতাই করতেই এই ঘটনা। স্বজনরা জানান, মঙ্গলবার ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হন আবদুল্লাহ। রাতে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে গভীর রাতে ডোবায় পাওয়া যায় তার লাশ। নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। অপরাধীরা আবদুল্লাহকে চাকু দিয়ে আঘাত করে, এই চাকু দিয়ে যে আঘাত করে এই জখমের ফলে আবদুল্লাহ ঘটনাস্থলে মারা যায়। মারা যাওয়ার পরে হাসিফ এবং আরিফ তারা ইজি বাইকটি নিয়ে পালিয়ে যায়। হাসিফকে গ্রেপ্তার করেছি, আর আরিফ এখনো পলাতক আছে। পুলিশি অভিযান অব্যাহত আছে।
খুলনায় অপহৃত স্কুল কলেজ ছাত্র আমিনুলের লাশ কপোতাক্ষ নদ থেকে উদ্ধার করা হয়েছে। সকালে কপোতাক্ষ নদের আগরঘাটা এলাকায় আমিনুলের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। গত রোববার রাত ৯টা থেকে নিখোঁজ ছিলেন কলেজ ছাত্র আমিনুল। পরদিন ছেলের মোবাইল থেকে বাবার নম্বরে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। বিষয়টি থানায় জানালে অভিযানে নামে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় সোমবার দুপুরে ফয়সাল নামে অপহরণকারীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায় মোটরসাইকেল কেনার টাকা জোগাড় করতেই আমিনুলকে অপহরণ করা হয়। টাকা না পেয়ে খুন করে লাশ ফেলে দেওয়া হয় কপোতাক্ষ নদে। দ্বিতীয় ধাপে দেশের কয়েকটি জেলার ৮৪৭টি ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ হবে কাল। এর জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকাল থেকে নাটোরে স্ব উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে ভিড় করেন রিটার্নিং এবং প্রিজাইডিং কর্মকর্তারা। সেখান থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী বুঝে নেন তারা। নির্বাচন শান্তিপূর্ণ করতে র্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি ও ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পিরোজপুরেও ৩ উপজেলার ৭২টি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। এছাড়া সিরাজগঞ্জ, শেরপুর, নারায়ণগঞ্জেও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। দ্বিতীয় ধাপে ৮৪৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২০টিতে ইভিএমে ভোট গ্রহণ হবে। পাইকগাছা কয়রা তালা সড়ক সংস্কারে খুলনায় সভা হয়েছে। সকালে পাইকগাছা উপজেলা মিলনায়তনে এ সভা হয়। এতে খুলনা ৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সময় সংসদ সদস্য জানান, ১ বছরেরও বেশি সময় আগে বেদগ্রাম থেকে কপিলমুনি পর্যন্ত সড়কে কাজ শুরু হয়েছে, যা এখনও চলমান। এই সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ৫৬ লাখ টাকা। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সড়ক সংস্কারের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। হাওরের পানি কমার সঙ্গে সঙ্গে বোরো ধানের বীজতলা ও চারা তৈরির কাজে ব্যস্ত সুনামগঞ্জের চাষিরা। তবে গতবারের চেয়ে ব্রি ২৮ ও ২৯ জাতের বীজের মূল্য বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। অবশ্য প্রতি কেজিতে ৩ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে সরকার। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবিতে রিপোর্ট। বোরো মৌসুমের বীজতলা ও চারা তৈরিতে ব্যস্ত হাওর অঞ্চলের কৃষকেরা। দিনাজপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, কুমিল্লা, পাবনা, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ ও সিলেটের সরকারি বীজ প্রক্রিয়াজাত কেন্দ্র থেকে প্রতিদিন বীজ বস্তা নিয়ে সুনামগঞ্জের মল্লিকপুরে আসছে শত শত ট্রাক। জানলোড হচ্ছে না কেন, কি বিষয় আছে আমরা কিছু বুঝছি না। এদের সাথে কিছু জিজ্ঞেস করলেও ঠিক মতো তাদের কাছে কোনো জবাব পাচ্ছি না। 3 দিন হয়ে যাচ্ছে, এখনো মাল লাগছে না। দ্রুত হাওরের পানি কমে যাওয়ায় আগাম চাষ সম্ভব হলেও বীজ ধানের দাম বেশি হওয়ায় বাড়তি খরচ হচ্ছে। গত বছর ব্রি ২৮ জাতের বীজ ধানের মূল্য ছিল ৩৯০ টাকা, কিন্তু এবার বেড়ে দাঁড়িয়েছে ৫০০ থেকে ৫৩০ টাকা পর্যন্ত। আগের তুলনায় প্রায় ১২০-৩০ টাকা করে প্রতি বস্তায় বাড়ছে দাম। সরকারে যদি আমাদের কিছু অনুদান করতো তাহলে তো মনে করেন আমরা ধানটা কিছু বাঁচত। বড় মৌসুমে পুরো জেলায় ডিলারদের কাছ থেকে বীজ সরবরাহ শুরু হয়েছে। প্রতি কেজিতে সরকার ৩ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। কৃষক পর্যায়ে যেগুলো ভর্তুকি দেওয়া হয়েছে ওনাদেরকে আমরা ওইটা ৩০ টাকা আমরা ফেরত দিয়ে দিব। এবছর জেলায় হাইব্রিড স্থানীয় উপসি মিলে ১০,৬১২ হেক্টর বীজতলা তৈরি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আর বড় চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,২২,৬৯৫ হেক্টর জমি। কৃষি বিপণন অফিস জানায়, এবার হাইব্রিড ও স্থানীয় উপসি মিলে ৪,৩৭৯ মেট্রিক টন ধানের বীজ বরাদ্দ দেওয়া হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। ঝিনাইদহে শুরু হয়েছে রোপা আমন কাটার উৎসব। এবার উৎপাদন খরচ বেশি হলেও ধানের দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা। কষ্টে বোনা ফসল ঘরে তুলতে ভোর থেকেই কাস্তে হাটে মাঠে নামেন কৃষকের। তারা জানান, এবার মাজরা ও কারেন্ট পোকার আক্রমণে উৎপাদন খরচ লেগেছে বেশি, তবে বর্তমান বাজারে ধানের দাম ভালো থাকায় খুশি তারা। স্থানীয় কৃষি বিভাগ থেকেও মিলেছে নানা পরামর্শ। সরকারি প্রণোদনা পেলে কৃষকরা এবারও লাভবান হবেন বলে মনে করেন কৃষি কর্মকর্তা। জেলায় এবার ১,০৪,৬১২ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। যে টাকা পয়সা খরচ হয়েছে তা থেকে বোঝা যায় যে আমাদের এবার খুব লাভবানও হতে পারবো না এবং হচ্ছে গিয়ে লসও হবে না। যারা আছে ১,০০০ টাকা মন, এরম ১,০০০ টাকা মন যদি থাকে তাহলে বেঁচে থাকা যাবে না। ওষুধ টষুধ দেওয়ার পরে ফলনটা ভালো, যে দাম আছে এই দাম থাকলেই আমরা খুশি। সরকারের অনুরোধ করছি যাতে দামটা ধরে রাখে, আমরা বাঁচব। সারের সরবরাহ এবং ডিজেল ভর্তুকি সব সরবরাহ ভালো ছিল বলে এবং কৃষিতে সরকারের ভর্তুকি অব্যাহত ছিল বলে তারা এই ভালো ফলন পেয়েছে।
সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে নারায়ণগঞ্জের পাইকারি বাজারে। শীত মৌসুমের শুরুতে নদ নদী খালবিলের পানি কমে যাওয়ায় বড় ইলিশ সহ হরেক রকমের দেশীয় মাছে বাজার সয়লাব। পছন্দমতো তাজা মাছ কিনতে ভোর থেকে ভিড় করেন ক্রেতারা, আর দাম কম থাকায় খুশিও তারা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে শহরের ৩ নম্বর ঘাটে জেলার সবচেয়ে বড় এই পাইকারি মাছ বাজারটি চলছে শত বছর ধরে। নদীপথে পরিবহনের সুবিধার কারণে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় এই বাজারটি। নদ নদী খালবিল ও হাওর অঞ্চলে সব ধরনের তাজা মাছ ছাড়াও সামুদ্রিক মাছে ভরপুর এই বাজার। তবে রুই, কাতলা, ইলিশ, বোয়াল, বাঘা, আইড় সহ ছোট বড় সব ধরনের দেশি মাছই বেশি। মূলত এখান থেকে মাছ সরবরাহ হয় নগরীর বিভিন্ন পাড়া মহল্লার হাট বাজারে। এটা পদ্মার ইলিশ, আমরা রেগুলার বেশি 1100 টাকা কেজি, আর 1 কেজি 400, 200, 300 এগুলি আছে 1000 টাকা কেজি। অন্য সময় যেমন থাকে আর মাছ 1100-1200 টাকা কেজি, এখন হলো 800-900 টাকা কেজি। নদীর পাঙ্গাস থাকে 1000 টাকা কেজি, এখন হলো 600 টাকা কেজি। মেঘনার বল 900 টাকা কেজি, 800 টাকা কেজি বেশি। আর বাইং মাছও মেঘনার মাছ, রিডা মাছ মেঘনার, এটি 900-1000 টাকা কেজি। আড়তদাররা জানান সচরাচর যেসব মাছ পাওয়া যায় না, ঋতু পরিবর্তনের কারণে এখন সেগুলো হাতের নাগালে। এখানে প্রতি কেজি মাছের দাম কমেছে 100 থেকে 400 টাকা পর্যন্ত। এখানে আসলে সব রকমের মাছ পাওয়া যায়, আমরা দামের দিক দিয়েও কম পাই। একবারে তাজা মাছ কিনলাম, একবারে পুরো 1 মাসের মাছ কিনলাম ফরমালিন ছাড়া। পাওয়া মাছ কিনলাম, তারপরে হলো যে সাগরের মাছ কিনলাম, টাকি মাছ কিনলাম। মাছ পাই তরতাজা এবং দামটা একটু কম পাই পাইকারি। প্রতিদিন ভোর থেকে বেলা 11টা পর্যন্ত 2.5 থেকে 3 কোটি টাকার মাছ বিক্রি হয় নারায়ণগঞ্জের পাইকারি এই মাছ বাজারে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আগামী 12ই নভেম্বর ময়মনসিংহের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে নারী চলচ্চিত্র নির্মাতা নার্গিস আক্তারের জৈবতী কন্যার মন চলচ্চিত্র। সিনেমাটি মুক্তির বিষয়ে বুধবার ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়টির কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর আহমেদুল বারী, ছাত্র উপদেষ্টা ডক্টর তপন সরকার, নাট্যকলা বিভাগের শিক্ষক আল জাবির, হিরক মুশফিক সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। চলচ্চিত্রটি নাট্যাচার্য সেলিম আলদিন রচিত জৈবতী কন্যার মন নাটক অবলম্বনে নির্মিত হয়েছে। ভিন্ন মাত্রায় প্রকাশিত করেছেন। আমি নিজেও যেহেতু দেখিনি, সেলিম আলদিন স্যারের এই অবদানটাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে। মৌসুম সামনে রেখে এখন ব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা। বাগানে বাগানে চলছে গাছ লাগানো ও পরিচর্যার কাজ। অচিরেই করোনার ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন তারা। পাশাপাশি প্লাস্টিক ফুল আমদানি বন্ধ ও কৃষিভিত্তিক ঋণ চালুর দাবি সংশ্লিষ্টদের। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। 80-র দশক থেকে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে দেশে সারা জাগান যশোরের গদখালির ফুল চাষিরা। চাষ করা গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা ফুলে দেশে গড়ে ওঠে বিশাল বাজার। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন জেলাতেও শুরু হয় ফুলের চাষ। কিন্তু করোনা মহামারী ও ঘূর্ণিঝড় আমপানের কারণে গত 2 মৌসুমে চরম ক্ষতির শিকার ফুল চাষিরা। আমরা আবার আশায় বলতেছি, এখন দেখা যাচ্ছে আবার নতুন করে আবার ক্ষেত পরিচর্যা করছি। ফুলের চাহিদা খুবই আগামীতে বেশি হবে। যদি বাজার ভালো থাকে এবং আশা করা যায়, তাহলে এই সমস্ত দেখা যাচ্ছে লস ক্ষতি কিছু হচ্ছে। তাই ফুল চাষে আগ্রহ ধরে রাখতে সরকারি কৃষি প্রণোদনার সফল বাস্তবায়ন দাবি তাদের। কৃষক আছে 15,000, সেখানে মাত্র 1 থেকে 150 কি 200 কৃষক লোন পেয়েছে, বাকিগুলো কিন্তু লোন পায়নি। সরকার যদি এই লোনটা ডাইরেক্ট চাষিতে যদি ব্যাংকের মাধ্যমে দিত, তাহলে অনেক চাষি উপকার হইতো। কৃষি ভিত্তিক ঋণ চালুর পাশাপাশি প্লাস্টিক ফুল আমদানি বন্ধ করলে এই খাতকে লাভজনক করা সম্ভব বলে মনে করেন ফুল চাষি নেতা। কৃষি ভিত্তিক ঋণটা চালু করা ফুল চাষি এবং ব্যবসায়ীদের মাঝে এই ফুল সেক্টর ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি নজরদারি এবং সহযোগিতা একান্ত প্রয়োজন। কৃষি বিভাগের তথ্য মতে জেলার প্রায় 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুল চাষ করা হয়। সময় সংবাদ, যশোর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর মূল সড়কে পিচ ঢালাই শুরু। 2 লেয়ারে 100 মিলিমিটার পুরুত্বে কার্পেটিং হচ্ছে বিশ্বমানের। জুনের মধ্যে হবে যান চলাচল উপযোগী। মাদারীপুরে ইউপি নির্বাচন কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, ককটেল ও হাত বোমা বিস্ফোরণ। ঘরে ঘরে পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। এবং বগুড়ায় বকশিশ কম দেয়ায় অক্সিজেন মাস্ক খুলে নিল ওয়ার্ড বয়। রোগীর মৃত্যু, অভিযুক্ত হাসপাতালের কর্মী নয় দাবি কর্তৃপক্ষের। তদন্ত কমিটি গঠন।
এই ছিল বাংলা সময়ের সঙ্গে থাকুন সময়।